আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করছি। অনেক স্বপ্ন এবং আশা নিয়ে যারা পড়াশোনার জন্য কানাডাতে আসেন, 99% স্টুডেন্টদের স্বপ্ন থাকে তারা পড়াশোনা পরবর্তী সময়ে কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট হবেন। কিন্তু সত্যি কথা বলতে কি, যে পরিমাণে স্টুডেন্ট কানাডাতে এন্ট্রি করে প্রত্যেক বছর, সেই পরিমাণে কিন্তু প্রত্যেক বছরে পিআর এর কোটা থাকে না। বিশেষ করে এক্সপ্রেস এন্ট্রির অধীনে বা ইকোনমিক ইমিগ্রেশনে সেই পরিমাণে কিন্তু পিআর এর কোটা থাকে না। তো তার মানে এখানে বোঝা যাচ্ছে যে হারে স্টুডেন্টরা কানাডাতে আসেন তার থেকে কম হারে পিআর বা পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা ইস্যু হয়। তো এখানে স্টুডেন্টরা যে 100% কনভার্ট হন তা কিন্তু না। আউট অফ কানাডা থেকে অনেক কোয়ালিফাইড ব্যক্তিরাও এখানে পিআর ভিসায় কনভার্ট হয়ে কানাডাতে আসেন। সেক্ষেত্রে স্টুডেন্টদের একটা সঠিক পরিকল্পনায় কেবলমাত্র তাদেরকে পিআরে এলিজিবল করতে পারে। রিসেন্ট টাইমে কম্পিটিশন অনেক বেড়ে গেছে। অনেক প্যারেন্টসরা হতাশাজনকভাবে টাইম দিনাতিপাত করছেন, কারণ স্টুডেন্টরা এখানে এসে তাদের যে মেইন ড্রিম পিআরে কনভার্ট হতে পারছেন না, অনেকে জবও পাচ্ছেন না। তো এই সমস্যাগুলো থেকে উত্তরণের কি উপায়, সেগুলো নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো। এই পদ্ধতি বা ফর্মুলাগুলো যদি আপনি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন, তাহলে অনেক কম্পিটিশনের মধ্যেও আপনাদের জন্য কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার স্বপ্নগুলো খুব সহসাই পূরণ হবে ইনশাল্লাহ। কানাডা এবং কানাডার বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে যেখান থেকে শুনছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনায়। তো আজকের এই আলোচনাটি করার মুখ্য উদ্দেশ্য একটাই, স্টুডেন্ট ভাই বোন যারা কানাডাতে স্বপ্ন পূরণের জন্য আসেন তাদের স্বপ্ন যেন দুঃস্বপ্নে পূরণ না হয়, পরিণত না হয়। এই কারণেই টপ PGWP to PR pathways for international students in Canada 2026। স্টুডেন্টদের কানাডাতে আসার পরে প্রথমে যখন তারা পড়াশোনা করে, পড়াশোনার পরবর্তী সময়ে তাদেরকে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের সুযোগ দেওয়া হয়। তো পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে যারা এখানে কাজ করেন, কাজ করার পরে সবাই পিআরে কনভার্ট হওয়ার ক্ষেত্রে কোন পদ্ধতিগুলো ফলো করলে তাদের স্বপ্ন পূরণ হবে সেগুলোই আমরা জানব। Getting permanent residency in Canada as an international graduate is harder than it has been in years. Let's be direct about the situation on the ground in 2026. 2026 সালে কিন্তু অন্যান্য বছরের তুলনায় গ্রাজুয়েটদের এখানে পিআরে কনভার্ট হওয়ার সুযোগগুলো আরও বেশি হার্ডার হয়ে গেছে, যেমনটা আপনারা বুঝলেন। কানাডাতে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস ক্যাটাগরিতে এখানে কমপক্ষে 507 স্কোর লাগে, which is out of reach for the majority of PGWP holders who do not have a provincial nomination or exceptional language scores. খুব কঠিন একটা কথা কিন্তু এখানে বলা হয়েছে। কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের অধীনে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে যে 507 স্কোর লাগে, অধিকাংশ PGWP হোল্ডারদেরই এই পরিমাণে স্কোর থাকে না। যাদের ল্যাঙ্গুয়েজ টেস্টে খুব ভালো রেজাল্ট থাকে, এক্সেপশনাল স্কোর থাকে, যাদের প্রভিন্সিয়াল নমিনেশন থাকে, তারাই কিন্তু এই 507 পর্যন্ত স্কোর উঠাতে পারেন। তাহলে এই ব্যক্তিদের কি অবস্থা হবে, তারা কিভাবে পিআর হবে? এই বছরে এই 2026 সালে 3 লক্ষ পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যাবে। আপনারা জানেন 2022-23 সালে প্রচুর পরিমাণে স্টুডেন্টরা কানাডাতে আসে, তাদেরকে যে 3 বছরের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছিল সেটাই কিন্তু 3 বছর পূর্ণ হবে এই 26 সালে। তারা কিন্তু তাদের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটগুলো ক্লোজ করে তারা হয় পিআরে কনভার্ট হবেন অথবা তাদেরকে ব্যাক টু দ্য কান্ট্রি, তাদের দেশে ফেরত যেতে হবে। তো এরকম একটা কঠিন অবস্থায় তা আপনার কি করণীয় হতে পারে সে বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করবেন। দি ফেডারেল গভর্নমেন্ট হ্যাজ কাট স্টাডি পারমিট অ্যালোকেশনস বাই 49% ফর 2026। এই বছরে কিন্তু স্টাডি পারমিটের কোটা কম। এটা অবশ্যই ভালো একদিক থেকে, যে 3 বছর পরে যখন এরা কম্পিটিশনে যাবে সেক্ষেত্রে এই সংখ্যাটা কমে যাবে এখন যেমনটি ফেস করতেছে। তো যাই হোক, আমরা যে বিষয়গুলো ফোকাস করব এখানে, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ক্ষেত্রে এখানে দেখা যায় যে এখানে ম্যাক্সিমাম প্রোগ্রাম হচ্ছে তাদের নিজেদের মতো করে তারা সাজায় এবং প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের কোটাগুলো অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো PGWP পাওয়ার পরে আপনার সঠিক ট্র্যাকে আপনি যদি থাকেন তাহলে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে আপনার পিআরে কনভার্ট হওয়ার সুযোগটা থাকবে। Your PGWP is one-time non-renewable open work permit with hard expiry date. এখানে একটা কথা বলে রাখা ভালো, একজন স্টুডেন্ট
তার পড়াশোনার জীবনে শুধুমাত্র একবারের জন্য পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন। তিনি যদি 3-4বারও পড়াশোনার জন্য আলাদা আলাদাভাবে ভর্তি হন, কিন্তু লাইফে একবারই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন। সুতরাং সেই সময়টিকে, সেই সুযোগটিকে পরিপূর্ণভাবে কাজে লাগানোটা প্রত্যেকটা স্টুডেন্টের একটা জরুরি দায়িত্ব, কর্তব্য। Whether you are a current student, a recent graduate holding a fresh PGWP, or a former PGWP holder, now an LMI-based work permit have maintained status or are out of status entirely this. আমরা এখন এই বিষয়গুলো আরও ক্লিয়ার হব। প্রথমে আমরা একটু অ্যাট এ গ্যালেন্সে জেনে নিব, স্টুডেন্টরা আসলেই, কানাডাতে আসলেই, পড়াশোনা করতে আসলেই সবাই যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল হবে তা কিন্তু না। এখানেও কিছু বিষয় রয়েছে। প্রথমত তাদের 1 নম্বর ডিউটি হলো ফুল টাইম স্টুডেন্ট হিসেবে ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশনে তাদেরকে অ্যাডমিট হতে হবে এবং এখানে পড়াশোনা শেষ করে তাদেরকে 180 দিন সময় দেওয়া হবে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে অ্যাপ্লিকেশন করার জন্য। এই 180 দিনের মধ্যে তাদেরকে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। এবং এখানে একটা বিষয় অনেক স্টুডেন্টরা জানেন না, তাদেরকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ টেস্টের রেজাল্ট সাবমিট করতে হবে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করার ক্ষেত্রে। সেক্ষেত্রে যারা এখানে আপনার all applicants must submit valid language test result CLB NCLC 7 for degree graduates, অর্থাৎ যারা ডিগ্রি গ্রাজুয়েশন করবেন, এটা হতে পারে ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, তারপরে পিএইচডি, এগুলো যারা কমপ্লিট করবেন তাদের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে এখানে CLB 7 লাগবে। এবং যারা নন ডিগ্রি গ্রাজুয়েট তাদের জন্য CLB 5 লাগবে। Non-degree graduate, those who with diploma certificate and post-graduation certificate must also graduate from program whose CIP code is on IRCC eligible field of study list. এখানে একটা বিষয় বলে রাখা জরুরি, সেটা হলো যে ব্যাচেলর এবং মাস্টার্স এবং পিএইচডি এই 3টি সেক্টর ছাড়া অন্য ডিপ্লোমা প্রোগ্রামে যারা আসতে চাচ্ছেন সেই ডিপ্লোমাটাকে অবশ্যই এলিজিবল লিস্টে থাকতে হবে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য। আদারওয়াইজ আপনি ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশনে পড়লেও পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন না, কারণ আপনার সেই ডিপ্লোমাটা, সেই সার্টিফিকেট কোর্সটা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এলিজিবল ছিল না, এমনটা হতে পারে। এই জন্য এই বিষয়গুলো ভালো করে চেক করে দেন আপনাকে আসতে হবে। তো অনেক পপুলার কলেজ রয়েছে, যেমন যেগুলো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হসপিটালিটি ম্যানেজমেন্ট, জেনারেল অফিস অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিং, ডিপ্লোমা, এগুলো আপনার কোর্সগুলো যারা লঞ্চ করে সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু এখানে এলিজিবল লিস্টের মধ্যে নেই। Degree graduate, bachelor, master, PhD are exempt from field of study requirement. Post-graduation delivered through public-private partnership or curriculum licensing arrangement are generally not PGWP eligible. তো এখানে আরেকটি বিষয়, সেটা হলো যে একসময় কানাডাতে কিন্তু অনলাইনে কোর্স করার সুযোগ ছিল, এখন অনলাইনে সুযোগ নেই। অর্থাৎ এখানে at least 50% of your program must be completed in class in Canada and time spent studying outside Canada is deducted from PGWP length. Before enrolling in any of the degree program, confirm your program 6-digit CIP code. যারা ডিগ্রি এখানে ব্যাচেলর প্রোগ্রাম বা মাস্টার্স প্রোগ্রাম বা পিএইচডি প্রোগ্রামের বাইরে কোনো কোর্স করবেন তাদেরকে 6 ডিজিটের সিআইপি কোড দিয়ে মিলিয়ে চেক করতে হবে যে আপনার এই প্রোগ্রামটার জন্য এটা পিজিডব্লিউপির জন্য এলিজিবল কি না। এবার আমরা আসি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের ডিউরেশনটা কীরকম হবে, সেটা ডিগ্রি বা আপনার যে কোর্সের উপর ভর্তি হবেন। মাস্টার্স ডিগ্রি যারা করে তারা 8 মাসের কোর্স খেলেও 3 বছরের জন্য পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পায়। এখানে পিআর প্ল্যানিং উইন্ডো স্ট্রং। তারপরে হচ্ছে আপনাদের ব্যাচেলর, পিএইচডি, এলিজিবল ডিপ্লোমা সার্টিফিকেট, এগুলো যদি 2 বছরের হয় তাহলেও 3 বছরের জন্য পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট দেওয়া হয়। কমফোর্টেবল ইফ ইউ স্টার্ট আর্লি ফর পিআর। তারপরে এলিজিবল ডিপ্লোমা সার্টিফিকেট 8 মাসের হলে তাহলে আপনি যে ডিউরেশনের জন্য এখানে এলিজিবল ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স করবেন সেই ডিউরেশনের জন্য আপনাকে এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের সুযোগ দেওয়া হবে। ইনএলিজিবল প্রোগ্রাম এনি লেন্থ নো পিজিডব্লিউপি ইস্যুড। তো যেগুলো প্রাইভেট কলেজে কিংবা যেগুলো সিআইপি কোড এলিজিবল না সেগুলো কিন্তু কোনোভাবে ডিএলএ প্রতিষ্ঠানে পড়লেও পিজিডব্লিউপি সুযোগ পাবেন না। ইয়োর পিজিডব্লিউপি ক্যান নট বি ভ্যালিড পাস্ট ইয়োর পাসপোর্ট। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক স্টুডেন্টরা তাদের রানিং পাসপোর্ট নিয়ে চলে আসেন কানাডাতে, হয়তো দেখা গেলো তার পাসপোর্টের মেয়াদ আর 2 বছর 1 বছর রয়েছে। তো এই পাসপোর্টের মেয়াদের থেকে কখনোই কানাডা গভর্নমেন্ট আপনাকে স্টাডি পারমিটও ইস্যু করবে না, পিজিডব্লিউপিও ইস্যু করবে না। এই জন্য বেটার হলো আপনি যদি 10 ইয়ার্সের পাসপোর্ট নিয়ে আসেন, আপনি যখন অ্যাপ্লাই করতেছেন স্টাডি পারমিটের জন্য তখন নতুন করে পাসপোর্টে অ্যাপ্লাই করুন, করে আপনি 10 বছরের মেয়াদে পাসপোর্ট সহ আপনি আসুন, তাহলে আপনার স্টাডি পারমিট শেষ হওয়ার আগে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার কারণে স্টাডি পারমিটের মেয়াদ আগেই আর্লি শেষ হবে না, আবার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের মেয়াদও আগে শেষ হবে না। এই বিষয়টি খুব ভালো করে খেয়াল করবেন, অনেক স্টুডেন্টরা এটা ভালো করে খেয়াল করে না। ম্যাক্সিমাইজ ইউর পিজিডব্লিউপি ডিউরেশন থ্রো প্রোগ্রাম স্ট্যাকিং। এখানে একটা বিষয় বলে রাখি, কেউ যদি
কানাডাতে আসেন একটা প্রোগ্রামে, আসার পরে যদি তার মনে হয় যে তিনি লং টাইম স্টাডি পারমিট, পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নেবেন, তাহলে তিনি ডুয়েল প্রোগ্রামে কনভার্ট হতে পারেন। তো তিনি একবার পিজিডব্লিউপিতে অ্যাপ্লাই করলে পরবর্তীতে ডুয়েল প্রোগ্রাম বা ট্রিপল প্রোগ্রাম, ফোর্থ প্রোগ্রাম করলেও সেটা নতুন করে রিনিউ হবে না। সেই কারণে ডুয়েল প্রোগ্রাম কমপ্লিট করে তারপরে আপনি একবারে পিজিডব্লিউপিতে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি লং ডিউরেশনের জন্য পিজিডব্লিউপি, পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন। এই জন্য বিষয়গুলো ভালো করে খেয়াল করতে হবে। এই সঙ্গে আরও কিছু তথ্য এখানে আছে, আমরা বিস্তারিত ব্যাখ্যা যাব না। প্রোগ্রাম স্টার্টিং সিনারিওস, এখানে দেখুন কম্বিনেশন 1 বছরের প্রোগ্রামে কম্বাইন্ড লেন্থ 1 ইয়ার প্রোগ্রাম, দুইটা 1 বছরের প্রোগ্রাম 2 ইয়ার হলে আপনি 2 বছর পর্যন্ত পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন। 1 বছর প্লাস 2 বছরের প্রোগ্রাম হলে আপনি 3 বছরের প্রোগ্রাম করতেছেন, তার মানে 3 বছরের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন। 2 ইয়ার প্রোগ্রাম হলে এখানে 2 ইয়ার 2 প্রোগ্রাম, এখানে 4 বছর হচ্ছে, সেক্ষেত্রে আপনি 3 বছরের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন। 1 ইয়ার এলিজিবল প্লাস 6 মান্থ ইনএলিজিবল, এক্ষেত্রে 1 ইয়ার শুধুমাত্র আপনি পাবেন সুযোগ। তো আমরা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে অনেক কথাই বললাম, এবার আমরা যেটা মেইন ফোকাস করব সেটা হলো পিআর এর জন্য। এখানে পিজিডব্লিউপির জন্য আরও কিছু রুলস আছে, এটা আপনারা চাইলে দেখে নেবেন। দি প্রাইমারি পিআর পাথওয়ে ফর পিজিডব্লিউপি হোল্ডার্স। তো প্রাইমারি পাথওয়ে যেটা, সেটা হলো যে কানাডাতে যারা পড়াশোনা করে, জাস্ট এখানে আপনার এনওসি লেভেলের 0, 1, 2, 3, 4, 5 এই ক্যাটাগরিতে জব এক্সপিরিয়েন্স যদি থাকে, তাহলে আপনারা এখানে কানাডাতে পিআর এর জন্য এলিজিবল হন। তবে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের জন্য 0 টিআর সিস্টেমে 0, 1, 2, 3 মধ্যেই কেবলমাত্র পিআর এর সুযোগগুলো দেওয়া হয়, এর বাইরে কিন্তু দেওয়া হয় না। এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল করতে হবে। তো এখানে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে কোয়ালিফাই করার জন্য আপনি যদি 0, 1, 2, 3 এই টিআরে কোয়ালিফাই করতে চান, তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টে স্কোর থাকতে হবে CLB 7, জিটিতে জেনারেল ট্রেনিংয়ে। আর যদি কেউ the minimum language requirement for CEC CLB 7 for NOC TR 0 and 1 occupations, আর CLB 5 for TR 0, 2 and 3। তো এখানে NOC বা TR ক্যাটাগরি দেখুন আপনার 2 এবং 3 জন্য 5 হলেও চলবে CLB, আর 7 হচ্ছে TR 0 এবং 1 এর জন্য। Once you have the experience and language scores, you create an express entry profile and receive a comprehensive ranking system score that determines your rank in the pool. এবার আমরা আসি 2026 সালে এক্সপ্রেস এন্ট্রি ড্রটা অ্যাট এ গ্যালেন্স আমরা দেখব। এখানে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে সর্বনিম্ন স্কোর ছিল 507 থেকে 525 এই রেঞ্জে, যেখানে পিআর ইস্যু করা হয়েছে প্রত্যেক রাউন্ডে 2000 থেকে 5000। এখানে কি রিকোয়ারমেন্ট ছিল, সিআরএস স্কোর শুধুমাত্র। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্সে দেখুন, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের বেস ড্র যেটা, সেখানে 379 থেকে 446 এই স্কোর নিয়ে 4000 থেকে 8500 পর্যন্ত একটা করে ড্রতে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে, যেখানে আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এনসিএলসি রিকোয়ারমেন্ট ছিল 7। হেলথ কেয়ার অকুপেশনে 467 থেকে 475 পর্যন্ত এখানে স্কোরে ড্র হয়েছে, 1500 থেকে 3000 পর্যন্ত এক একটা ড্রতে, যেটা হচ্ছে 12 মাস 12 মান্থ ইন লিস্টেড এনওসি। এবার টেট ক্যাটাগরিতে 477 সর্বনিম্ন স্কোর ড্র অনুষ্ঠিত হয়েছে, যেখানে 1000 থেকে 2500 পর্যন্ত আইটি ইস্যু করা হয়েছে সিঙ্গেল ড্রতে, এখানে 12 মাস 12 মান্থ ইন লিস্টেড এনওসি। তারপরে পিএনপির ক্ষেত্রে 710 থেকে 802 স্কোরের মধ্যে এখানে 500 থেকে 1200 পর্যন্ত ইনভাইটেশন ইস্যু করা হয়েছে প্রভিন্সিয়াল নমিনেশনে, যেখানে 600 স্কোর ছিল বোনাস অর্থাৎ পিএনপি নমিনেশনের কারণে। তো এই হলো আপনার যে বিভিন্ন ব্যক্তিরা এখানে সুযোগ সুবিধা পেয়েছেন বিভিন্ন ক্যাটাগরিতে, সেটা আমরা অ্যাট এ গ্যালেন্সে দেখলাম। এবার আমরা একটা বিষয় খেয়াল করব, কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে সর্বনিম্ন স্কোর হলো 507, আর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেসড ড্র সেখানে সর্বনিম্ন স্কোর হলো 379। এখানে দেখুন স্কোরের ফারাক কিন্তু অনেক বেশি। তো কেউ যদি কানাডাতে পিআরএ কনভার্ট হতে চান একদম নিশ্চিন্তে চোখ বুঝে, তাহলে তিনি যে ডিপার্টমেন্টেই পড়ুন না কেন, তার সবচাইতে বেশি সহযোগী হবে ল্যাঙ্গুয়েজ টেস্ট। সেটা যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে লেভেল 7 পর্যন্ত তিনি কমপ্লিট করতে পারেন, পরীক্ষা দিয়ে তার একটা রেজাল্ট থাকে, তাহলে তার স্কোর অনেক কম হলেও তিনি এখানে এলিজিবল হতে পারতেছেন। এবং এখানে সবচেয়ে বড় সুবিধা সেটা হলো যে তিনি কোন ডিপার্টমেন্টে পড়লেন সেটা কোনো ম্যাটার করতেছে না। ইভেন এটা আউট অফ কানাডা থেকে যারা শুনছেন তাদের জন্য একই হারই অ্যাপ্লিকেবল। শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ টেস্টের রেজাল্ট আপনার পুরো ক্যারিয়ারটাকে চেঞ্জ করে দিতে পারে, আপনার স্বপ্নটাকে হাতের মুঠোয় এনে দিতে পারে যদি আপনি কষ্ট করে এটা অর্জন করতে পারেন। দি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যাডভান্টেজ, দি লোয়েস্ট সিআরএস কাট আপ ইন এক্সপ্রেস এন্ট্রি। তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা এখানে যে বিষয়টি দেখলাম, 2026 সালে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ড্রস হ্যাভ accounted for the majority of the category based invitation, with rounds running every 2 or 3 weeks, invitation volumes consistently above 4000 per draw.
তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেজে এটা ঐতিহাসিক একটা ড্র হয়েছে। একটি ড্রতে 8,500 জন ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করেছে কানাডা, এবং তাদের অন্যান্য ড্রতে এখানে পার ড্রতে 4,000-এর নিচে ইনভাইটেশন ইস্যু করা হয় না। অলরেডি 6 মাসের মধ্যে 30,500 জন ব্যক্তিকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেস ড্রতেই শুধুমাত্র এখানে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। তো এখানে দেখুন স্কোরের রিকোয়ারমেন্ট 379 থেকে 446, আর যেখানে সিইসি ড্রতে 507 থেকে 525। এটা বিশাল ফারাক, অথচ বেশি সুযোগ সুবিধা পাচ্ছে, বেশি পরিমাণে পিপলরা এখানে ইনভাইটেশন পাচ্ছে শুধুমাত্র এই অল্টারনেটিভ গেটওয়েটাকে অ্যাডপ্ট করার কারণে। হোয়াট ইউ নিড টু কোয়ালিফাই ফর এ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ড্র। তো এখানে এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ড্রতে আপনারা যারা শুনছেন, তো এখানে কোয়ালিফাই করতে হলে কি লাগবে আপনার? ইউ মাস্ট হোল্ড ভ্যালিড ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্ট শোয়িং এ মিনিমাম স্কোর NCLC 7 ইন অল 4 অ্যাবিলিটিস রিডিং, রাইটিং, লিসনিং অ্যান্ড স্পিকিং। তো এই হলো অবস্থা। The accepted French language tests are the TEF and the TCF. You also need at least 1 year of full-time work experience in any tier 0, 1 to 3 occupations within the past 10 years, which can be from inside or outside Canada. ভালো করে খেয়াল করুন, যাদের টিয়ার ক্যাটাগরি, যাদের টিয়ারের জব এক্সপিরিয়েন্স 0, 1 to 3 মধ্যে, কেবল তারা এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজেও এলিজিবল হবেন। লাস্ট 10 ইয়ার্সের মধ্যে এটা এই অকুপেশনের এক্সপিরিয়েন্সটা থাকলেই হবে। সেটা আপনার কানাডাতেও হতে পারে, কানাডার বাইরে থেকে হতে পারে, কিন্তু টিয়ার 4-5-এর জন্য কিন্তু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে বিশেষ সুযোগ সুবিধা নেই। এখানে কিন্তু এই বিষয়টা ভালো করে খেয়াল করতে হবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের বিষয়টা। বাইল্যাঙ্গুয়াল ক্যান্ডিডেটস যারা ইংলিশ ফ্রেঞ্চ দুটোই পারে, তারা কিন্তু 25 থেকে 50 বোনাস পয়েন্ট পায় ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানার কারণে। হোয়াই কারেন্ট স্টুডেন্টস হ্যাভ দি বেস্ট উইন্ডো টু লার্ন ফ্রেঞ্চ। কেন বর্তমান স্টুডেন্টরা এটা শিখবে যদি তার স্বপ্ন পূরণ করতে চায়? ইউ হ্যাভ স্ট্রাকচার টাইম, অ্যাক্সেস টু ক্যাম্পাস, ফ্রেঞ্চ কোর্সেস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ল্যাবস, নো কম্পিটিং ওয়ার্ক প্রেশার ইটিং ইন্টু ইউর স্টাডি আওয়ার্স। স্টুডেন্টরা যারা রানিং অবস্থায় আছেন তাদের জন্য প্রচুর পরিমাণে রিসোর্স রয়েছে ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। ম্যানি কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস আবার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ electives, conversation groups and exchange programs that cost little or nothing beyond regular tuition. Reaching NCLC 7 from SARS typically takes 12 to 18 months. Consistently study with fits neatly with most 2-year diploma or 4-year degree timelines. অনেকে এই প্রশ্ন করতে পারি যে আমরা এটা কীভাবে শিখবো? আপনি যে ডেটে কানাডাতে আসতেছেন, এন্ট্রি করতেছেন, বা যখন থেকে আমার এই আলোচনাটি শুনতেছেন তখন থেকে আপনি যদি প্রস্তুতি শুরু করে দেন, তাহলে 12 থেকে 18 মাস বা 24 মাস, 30 মাস, 36 মাস এর মধ্যে আপনি এটা শিখে ফেলতে পারবেন। স্টার্টিং ফ্রেঞ্চ কোর্স ওয়ার্ক ইন ইউর ফার্স্ট ইয়ার মিনস you can realistically hold TEF, TCF score of NCLC by time you graduate and enter the express entry pool. এখানে খুব ভালো একটা গাইডলাইন, সেটা হলো যে স্টুডেন্ট যারা একদম ডে 1 থেকে শুরু করতেছেন, তারা যদি তার মূল পড়াশোনার পাশাপাশি ডে 1 থেকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাও শেখা শুরু করেন, তাহলে তার গ্রাজুয়েশন সিরিমনি হওয়ার সাথে সাথে বা সেই সময় তিনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে NCLC 7 পাওয়ার মতো এলিজিবিলিটি অর্জন করে ফেলবেন। সেক্ষেত্রে তাকে পিয়ার পাওয়ার জন্য হতাশাগ্রস্ত হয়ে অনেক বেশি টেনশন দিনাতিপাত করতে হবে না। If you just receive a 3-year PGWP, you have enough runway to enroll in community French classes, use self-study resource and reach NCLC within your first 12 to 18 months on the work permit. যারা আজকে এই মুহূর্তে শুনতেছেন যে অলরেডি তার পড়াশোনার একটা মাঝখানে তিনি আছেন, তারাও এখন শুরু করতে পারেন। যারা অলরেডি PGWP-তে ঢুকে গেছেন তারাও এটা শুরু করতে পারেন। এগুলো তাদেরকে ব্যাপকভাবে হেল্প করবে। The investment pays of directly French proficiency can drop your required score cut up 80 to 130 points compared to waiting for general CEC draw. তো এখানে ব্যাপকভাবে আপনি অনেক দিক থেকে, চতুর্দিক থেকে সুবিধা পাবেন। If French is not your cup of tea, alternative category based pathway. এতক্ষণ যারা ফ্রেঞ্চের মোটিভেশনে মোটিভেটেড হননি তাদের জন্য অল্টারনেটিভ পাথওয়ে রয়েছে। সেগুলো কি, সেগুলো আমরা দেখব। সেক্ষেত্রে আপনার কাজ হলো অকুপেশন বেসড যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোতে কোয়ালিফাই করা। কোন কোন অকুপেশন রয়েছে? হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিস। সেক্ষেত্রে রিকোয়ারমেন্ট হলো কমপক্ষে 12 মাসের এক্সপিরিয়েন্স থাকতে হবে, জব এক্সপিরিয়েন্স থাকতে হবে লাস্ট 3 ইয়ার্সের মধ্যে। এক্সাম্পল অফ অকুপেশন: নার্স, ফার্মাসিস্ট, তারপরে সাইকোলজিস্ট, ফিজিশিয়ান, ডেন্টিস্ট, ভেটেরিনারিয়ানস। ট্রেড অকুপেশনের ক্ষেত্রে কমপক্ষে 12 মাসের লিস্টেড এনওসিতে, আপনাকে লিস্টেড এনওসিতেই 12 মাসের অভিজ্ঞতা থাকতে হবে লাস্ট ইয়ার্সের মধ্যে। কার্পেন্টার, প্লাম্বার, কন্ট্রাক্টর, ইলেকট্রিশিয়ান এরকম ব্যক্তিরা। ট্রান্সপোর্ট অকুপেশনের ক্ষেত্রে 12 মাস ইন লিস্টেড এনওসি, ট্রাক মেকানিক্স, এয়ারক্রাফট মেকানিক্স, রেলওয়ে কন্ট্রাক্টর। স্টিম অকুপেশনের ক্ষেত্রে 12 মাসের লিস্টেড
আপনার এনওসির মধ্যে অভিজ্ঞতা থাকতে হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডাটা সায়েন্টিস্ট, সিভিল ইঞ্জিনিয়ার, এই ধরনের ব্যক্তিরা এখানে কোয়ালিফাই বা এলিজিবল হবেন। সিনিয়র ম্যানেজারের ক্ষেত্রে 12 মাসের ইন কানাডা অভিজ্ঞতা থাকতে হবে লাস্ট 3 বছরের মধ্যে। এটা অবশ্যই আউট অফ কানাডাতে হবে না, ইন কানাডাতে হতে হবে। সি সুইট, এক্সিকিউটিভ, ডিরেক্টর, ম্যানেজিং আদার ম্যানেজার এই পদ্ধতিতে কোয়ালিফাই করতে পারেন। ফিজিশিয়ান ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স, 12 মাসের ডক্টর হিসেবে এক্সপিরিয়েন্স যদি থাকে, আপনার জেনারেল প্র্যাকটিশনার, ফ্যামিলি ফিজিশিয়ান স্পেশালিস্ট, তাহলে আপনি এখানে এই ক্যাটাগরিতে এলিজিবল হবেন। রিসার্চ আর ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স, 12 মাস ইন 12 মান্থ ইন কানাডা, পাস 3 ইয়ার্স, ইউনিভার্সিটি প্রফেসর, পোস্ট সেকেন্ডারি রিসার্চার, তারা এখানে এলিজিবল হবেন এই বিশেষ ক্যাটাগরিতে। তো আমরা প্রথমে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ক্যাটাগরি দেখলাম, এরপরে সেটা ছিল ল্যাঙ্গুয়েজ বেস ক্যাটাগরি, আর পরবর্তীগুলো হলো অকুপেশন বেস ক্যাটাগরি, যেগুলোতে আপনার 12 মাসের ডিউরেশনের কমপক্ষে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে এই অকুপেশনগুলোতে, ম্যাক্সিমাম ইন কানাডাতে। তো এগুলো যদি আপনি গেইন করতে পারেন, তাহলে এখানে আপনি অল্টারনেটিভ ওয়েতে সিইসি ক্যাটাগরিতে অনেক কম্পিটিশনের মধ্যে না যেয়ে অল্টারনেটিভ ওয়েতে আপনারা এখানে এলিজিবল হতে পারবেন। PGWP holders working in healthcare, skilled trade, transport, STEM fields should verify that their NOC code appears on the current category listed published on the official IRCC website. তো সবাই NOC কোডগুলো ভালো করে চেক করে নেবেন। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, এখানে পিএনপি প্রোগ্রামের মাধ্যমে আপনার বোনাস এখানে 600 পয়েন্ট পেতে পারেন। সেই পিএনপি প্রোগ্রামে এলিজিবল হওয়ার জন্য আপনি যে প্রভিন্সে আসতে চাচ্ছেন সেই প্রভিন্সের সাথে কি কি প্রোগ্রাম রয়েছে সেগুলো আপনার সাথে অ্যালাইন করে কিনা খুব ভালো করে রিসার্চ করুন। আপনার কোনো ওয়ে নেই, আপনি বাধ্য হয়েছেন কোনো একটা প্রভিন্সে আসতে, তাহলে সেই প্রভিন্স থেকে পিআরে কনভার্ট হওয়ার জন্য যা যা করণীয় সেটা খুঁজে বের করুন। আর কিছু খুঁজে না পেলে আপনাকে অবশ্যই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে, এটা আমি আপনাদেরকে মোটিভেট করবো আপনাদের ভালোর জন্য। এখানে আরও বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে, এগুলো সময় সংক্ষিপ্ততার কারণে একটু স্কিপ করতে হচ্ছে। কি পিএনপি স্ট্রিম ফর পিজিডব্লিউপি হোল্ডার্স, এখানে দেখুন অন্টারিও প্রভিন্সের জন্য নোটেবল গ্রাজুয়েট স্ট্রিম রয়েছে এখানে, নিউ অন্টারিও ওয়ার্কফোর্স প্রায়োরিটি স্ট্রিম, তারপরে কি অফিসার পাথওয়ে, অফার পাথওয়ে ফর অল স্কিল লেভেল ফ্রম টিয়ার 0 to 5। এরপরে ব্রিটিশ কলাম্বিয়াতে ইন্টারন্যাশনাল পোস্ট গ্রাজুয়েট স্ট্রিম, মাস্টার পিএইচডি ইন সায়েন্স হেলথ, ডিরেক্ট নমিনেশন উইদাউট জব অফার। তারপর হচ্ছে অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিম রয়েছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন আলবার্টা উইথ ভ্যালিড পারমিট। ম্যানিটোবাতে রয়েছে ইন্টারন্যাশনাল এডুকেশন স্ট্রিম অ্যান্ড ক্যারিয়ার এমপ্লয়মেন্ট পাথওয়ে, ম্যানিটোবা গ্রাজুয়েট উইথ প্রভিন্স এমপ্লয়মেন্ট। এরপরে সাসকাচুয়ানে রয়েছে ইন্টারন্যাশনাল স্কিল ওয়ার্কার অ্যান্ড স্টুডেন্টস ক্যাটাগরি, ইন ডিম্যান্ড অকুপেশন উইথ সাসকাচুয়ান এক্সপিরিয়েন্স থাকতে হবে। নোভা স্কোশিয়াতে লেবার মার্কেট প্রায়োরিটিস ফর ফিজিশিয়ান অ্যান্ড নার্সেস স্ট্রিম রয়েছে, হেলথ কেয়ার গ্রাজুয়েট উইথ এনএস এমপ্লয়ার এটা থাকতে হবে। নিউ ব্রান্সউইকে এনবি গ্রাজুয়েট পাথওয়ে রয়েছে, এনবি গ্রাজুয়েট ওয়ার্কিং ফর এনবি এমপ্লয়ার ইন এনি এনওসি টিআর ক্যাটাগরি। তো এগুলো হচ্ছে পিএনপির ক্যাটাগরি। এরপর প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে লেবার ইম্প্যাক্ট ক্যাটাগরি অ্যান্ড পিইআই এক্সপ্রেস এন্ট্রি, সেক্ষেত্রে প্রায়োরিটি ফর ইউনিভার্সিটি অফ প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, হল্যান্ড কলেজ ডিএলই গ্রাজুয়েটস, তারা এখানে পিএনপিতে বিশেষ সুবিধা পাবেন। দি স্ট্র্যাটেজিক টেক ওয়ে ইজ দ্যাট where you study and where you work on your PGWP can directly determine which PNP stream are available for you. Students who are still choosing a province for their studies should factor PNP accessibility into their decision, not just tuition cost and city preference. তো এই টিউশন এবং সিটি চিন্তা না করে আপনার সাথে যে অকুপেশনটা যায় সেটা কোন প্রভিন্সে আছে এবং সেটার পিএনপি অপরচুনিটি পিআর অপরচুনিটি কতটুকু, এটা ভালো করে খেয়াল করতে হবে, তারা হলে পরে পস্তাতে হবে। স্টার্ট ওয়ার্কিং অন ইউর পিআর পাথওয়ে নাও, নো লেটার। তো আমি স্টুডেন্টদেরকে বলবো কানাডাতে পৌঁছে একটা সেলফি না তুলে ডে 1 থেকে সিরিয়াসলি লেগে যেতে হবে নিজেকে তৈরি করার জন্যে, কারণ এখানে ল্যাঙ্গুয়েজ টেস্টটা খুবই ম্যাটার করে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি গেছেন, আরও ভালো করে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখুন। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা ডে 1 থেকে 0 থেকে শুরু করুন ভালোভাবে। এবং আপনার জব এক্সপিরিয়েন্স যদি সুযোগ হয় যে আপনি কানাডাতে বসে কিন্তু কানাডার বাইরে যদি কোনো জব করেন পার্ট টাইম হলেও, সেগুলোতে কিন্তু ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করা হবে। এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে অ্যাকুমুলেট করে আপনি একটা সার্টেন টাইম পরে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট শেষ করার সাথে সাথে যাতে পিআর পেতে আপনার কোনো বেগ পেতে না হয়, এই বিষয়টি ভালো করে খেয়াল করতে হবে। অ্যাকশন প্ল্যান ফর কারেন্ট স্টুডেন্টস, কী কী অ্যাকশন প্ল্যান লাগবে সেটা তো বলেই দিলাম আপনাদেরকে। দি কমপ্লিট পিজিডব্লিউপি টু পিআর পাথওয়ে ম্যাপ, এবার আমরা একটু সাম আপ করবো এখানে। টাইম লাইন 1 থেকে 6 মাস, স্টার্ট ফ্রেঞ্চ ক্লাসেস, রিসার্চ, পিএনপি প্ল্যান, প্রোগ্রাম স্ট্যাকিং, এগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট। দি নিউ পিজিডব্লিউপি হোল্ডার, তাদের কী কাজ, শিডিউল স্কিল ওয়ার্ক টিআর 0 to 3, বুক ল্যাঙ্গুয়েজ টেস্ট, তারা জব করবেন এবং হচ্ছে পাশাপাশি কোন ক্ষেত্রে জব করবেন,
টিয়ার 0 থেকে 3 এইগুলো জব করবেন। অনেক বেশি বেতনের আশায় আপনি টিয়ার 4-5 এর জব করে কোনো লাভ নাই। ওগুলো আপনাকে পিজিডব্লিউপি পেতে আপনার টাইম পাস হলেও পিআর এর জন্য হেল্পফুল হবে না। বেতন কম হলেও আপনাকে টিয়ার 0 থেকে 3 এর মধ্যে জবগুলো নিতে হবে। এক্সপায়ারিং যারা অলরেডি পিজিডব্লিউপি এক্সপায়ার হয়ে যাচ্ছে তাদের জন্য করণীয় সাবমিট পিআর অ্যাপ্লিকেশন ইফ এলিজিবল অ্যান্ড অ্যাপ্লাই ফর ব্রিজিং ওপেন ওয়ার্ক পারমিট অর এলএমআই পারমিট। এরপরে হচ্ছে যাদের 7 থেকে 12 মাস সময় হাতে আছে তারা কি করবেন, কন্টিনিউ ফ্রেন্স টেক্স টিইএফ টিসিএফ প্র্যাকটিস টেস্ট ভেরিফাই পাসপোর্ট ভ্যালিডিটি অ্যাকুমুলেট 12 months সিসি এক্সপিরিয়েন্স অ্যান্ড টেক টিইএফ সিএফ ফর ফ্রেন্স ক্যাটাগরি এক্সপ্লোর পিএনপি নমিনেশন অ্যান্ড ইনশিওর মেইনটেইন স্ট্যাটাস ই পারমিট এক্সপার্ট। যাদের হাতে 13 থেকে 24 মাস আছে তারা কি করবেন, গ্রাজুয়েট অ্যাপ্লাই ফর পিজিডব্লিউপি বিগিন ওয়ার্কিং ইমিডিয়েটলি, create express entry profile, submit PNP UI, target friends or category draw, receive ITA, submit peer application, apply for bridging open work permit if needed. যাদের হাতে 25 থেকে 36 মাস সময় আছে তারা কি করবেন, on PGWP execute new PGWP holder action plan above, receive ITA, submit PR, apply for bridging open work permit if PGWP expiring, wait PR decision and maintain status or bridging open work permit. তো এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, কানাডাতে যারা স্টুডেন্ট স্টাডি শেষ করে জব করতেছেন, জব করা অবস্থায় আপনার একটা পিজিডব্লিউপি হয়তো শেষ হয়ে যাচ্ছে, আপনি তখন কী করবেন, নতুন করে ক্লোজ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। ক্লোজ ওয়ার্ক পারমিটের আবেদন করার পর সাথে সাথে সেটা পেয়ে যাবেন তা কিন্তু না, প্রসেস হতে সময় লাগে 3 মাস 4 মাস 5 মাস 1 বছর 1.5 বছর সময় লাগে। এই সময়টাতে আপনি ব্রিজিং ওপেন মেইনটেইন স্ট্যাটাস নিয়ে থাকবেন। এটাকে বলা হয় মেইনটেইন স্ট্যাটাস, যাতে করে আপনার ক্লোজ ওয়ার্ক পারমিটের রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত আপনি যে জবটি করতেছিলেন সেই জবটি করে যেতে পারেন। আর যারা স্টুডেন্ট থেকে পিজিডব্লিউপি পেয়ে যারা পিআরএ এলিজিবল হয়েছেন, পিআর অ্যাপ্লাই করেছেন, তারা কি করবেন, তারা হচ্ছে ব্রিজিং ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত পিআর রেজাল্টটা না পেয়েছেন ততদিন পর্যন্ত আপনি যে কাজ করতেছিলেন সেই কাজটা করে যেতে পারবেন। সেক্ষেত্রে গভর্নমেন্টের পক্ষ থেকে সুযোগ দেওয়া হচ্ছে। এই সুযোগগুলো কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে, একটা হলো মেইনটেইন স্ট্যাটাস আর একটা হলো ব্রিজিং ওপেন ওয়ার্ক পারমিট। তো আজকের আলোচনাগুলো আমরা শেষ করব। আমরা নতুন করে আলোচনা করব, সেটা হলো 7 মিস্টেকস দ্যাট ডিরেল পিজিডব্লিউপি হোল্ডার্স ফ্রম গেটিং পিআর। এগুলো আর একদিন আলোচনা করব। আজকের আলোচনা আমরা ইতি টানবো। তো কানাডা এবং কানাডার বাইরে যেখান থেকে আজকের আলোচনাটি শুনলেন, নিঃসন্দেহে আপনাদের পিআর পাওয়ার স্বপ্নটাকে সঠিকভাবে পূরণ করার জন্য স্টুডেন্ট হিসেবে যারা প্ল্যান করতেছেন আজকে থেকে, এবং যারা অলরেডি কানাডাতে আছেন এবং যারা পিজিডব্লিউপি শেষ করেছেন, সব ক্যাটাগরি স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য আজকের আলোচনাটি ব্যাপক ভূমিকা রাখবে, এটা আমরা বিশ্বাস করি। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।